হিমালয়ের কোলে এমন কিছু জায়গা আছে যেখানে শুধু প্রকৃতির সৌন্দর্য নয়, অনুভব করা যায় এক অদ্ভুত আধ্যাত্মিক শক্তি। আজ আমরা সেই শক্তির খোঁজেই বেরিয়ে পড়েছি আলমোড়া থেকে। আমাদের প্রথম গন্তব্য গোলুদেবতা মন্দির, কুমায়ুনের সেই দেবতা যার দরবারে আজও হাজার হাজার মানুষ ন্যায় বিচারের আশায় চিঠি পাঠান। বিশ্বাস করা হয় সত্যের পথে থাকলে গোলুদেবতা কখনো ভক্তদের নিরাশ করেন না। তারপর আমরা যাব কাসার দেবী মন্দিরে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২৫০০ মিটার উচ্চতায় অবস্থিত এই মন্দির শুধু ধর্মীয় স্থান নয়, এটি এক রহস্যময় শক্তিক্ষেত্র। বহু সাধক, যোগী এবং গবেষক এখানে এসে ধ্যান করেছেন, অনুভব করেছেন এক অনন্য শান্তি ও শক্তির স্পন্দন। আর সব শেষে পৌঁছে যাব কাঁইচি ধাম, বাবা নীম করলি মহারাজের সেই পবিত্র আশ্রমে, যার নাম আজ ভারত ছাড়িয়ে বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে পড়েছে। বলা হয় এখানে আসা প্রতিটি মানুষের জীবনে কোনো না কোনো পরিবর্তনের সূচনা হয়। তাহলে চলুন শুরু করি আজকের এই অসাধারণ যাত্রা, ন্যায়ের দেবতা গোলু দেবতা, রহস্যময় কাসার দেবী এবং অলৌকিক কাইচি ধামের পথে। আদিকৈলাস ওম পর্বত দর্শন করে এসে আমরা থেকেছিলাম ধারচুলাতে। পরের দিন সকালবেলা বাসে করে আমরা বেরিয়ে পড়ি আলমোড়ার পথে। ভাড়া নেয় ৪৮৫ টাকা। সকাল ৭টার সময় এই বাসে করে আমরা বেরিয়ে পড়ি। যেহেতু আমরা কাসার দেবী টেম্পল আর গোলু দেবতা মন্দির ঘুরব, তাই আমাদের প্ল্যান ছিল আলমোড়াতে থেকে যাওয়া। আজকের সন্ধ্যেটা আমরা আলমোড়াতে কাটিয়ে সকালবেলা বেরিয়ে পড়ব আমরা এই জায়গাগুলো ঘুরতে ঘুরতে কাইচি ধাম ঘুরে ট্রেন ধরার জন্য। হাই সবাই, কেমন আছো? জিরাট থেকে তোমার বন্ধু প্রীতম, আরও একটা নতুন ভিডিওতে, নতুন টেস্টে। আর আমি আছি এখন বর্তমানে আলমোড়াতে। এখন মে মাস, ওয়েদার কিছুটা এরকম, আকাশ পরিষ্কারই থাকছে সারাদিন। আর সেপ্টেম্বর অক্টোবর হলে হয়তো এই সময় আকাশ পুরো নীল আকাশ হয়ে যাবে, একটু হালকা আবছা আবছা মেঘ থাকবে, খুব সুন্দর লাগে ওই সময়টা, গ্রিনারি থাকে আরও বেশি। তবে এই সময় ঘুরতে এসেছিলাম আদিকৈলাস ওম পর্বত আলমোড়াতে। এমনভাবেই প্ল্যানটা করেছি যে আলমোড়াতে এসে একদিন থেকে আলমোড়ার লোকাল সাইট সিন ঘুরে লাস্টে আমরা চলে যাব কোথায়? আমরা চলে যাব নিম করলি বাবার আশ্রম দেখে রাত্রিবেলা ট্রেন। এইভাবে কিন্তু আলমোড়াকে ঘুরে নেওয়া যায়। তোমরা চাইলে একটু সকালে বেরোলে জাগেশ্বর ধামকেও এখানে দেখে নিতে পারো। আমরা জাগেশ্বর বাদে মোটামুটি সব জায়গাগুলো ঘুরবো প্ল্যান করেছি। বাকি যে 3টে ধাম, জাগেশ্বর, মুক্তেশ্বর আর বাগেশ্বর, এগুলোকে পরে ঘুরবো। আগেও একবার এসে আমি ঘুরে গেছি। তবে এখন আপাতত বেরিয়ে যাচ্ছি। যাদের সাথে আমি ধারচুলা পর্যন্ত গেছিলাম সেই দাদাদের গাড়িতেই বলে দিয়েছি ফোন করে, এখানে ৫,০০০ টাকা নিচ্ছে। এই সময় আমরা 6 জন আছি, প্রত্যেকের ওই 850 টাকা মতন পড়ছে, একদম ঠিকঠাক। আর এখান থেকে শেয়ারিংয়ে যদি আমি নৈনিতাল যেতে চাই বা একদম স্টেশন অবধি যেতে চাই কাঠগোদাম, সেক্ষেত্রে আমার 500 টাকা পড়ে। তো আমার আরও এক্সট্রা 300-350 টাকার মধ্যে লোকাল সাইট সিনগুলো ঘোরা হয়ে গেল। তাই আমরা ঠিক করলাম যে এইভাবেই আমরা যাব। চলো আপাতত বেরিয়ে পড়বো। সব জায়গা থেকেই দিই। চলো এবার বেরিয়ে পড়ি আমাদের ডেস্টিনেশনগুলোতে। যারা আলমোড়ার দিকগুলো নিজেরা গাড়ি করে ঘুরতে চাও, সেক্ষেত্রে আমি গাড়ির নাম্বার দিয়ে দিলাম। আমরা এখন যাচ্ছি চিতাই গোলু দেবতা মন্দিরের পথে। ফাইনালি অনেক অপেক্ষার পর এখন 10টা বাজে আমরা এসে পৌঁছালাম চিটাই গোলু দেবতা মন্দিরে। চলো আমরা ভেতরে যাই। আর এখানের যে কি সুন্দর একটা জায়গা, সেটা ভেতরে ঢোকার পরেই বুঝতে পারবে এখানে কেন মানুষ আসে। চলো। এখানে পুজোর ডালা বা প্রসাদ হিসাবে অন্য কিছু বিক্রি হয়। আর এখানে তোমরা যেটা দেখতে পাবে সেটা কিন্তু একটা অবিশ্বাস্য ব্যাপার। প্রত্যেকটা দোকানেই তোমরা দেখতে পাবে ঘন্টা বিক্রি হচ্ছে। এখানেই হচ্ছে এই মন্দিরের রহস্য। চলো এবার আমরা ভেতরে যাব। কত ঘন্টা
আর কত লেখালেখি, সবার মানদ এখানে আছে। এই হচ্ছে সেই জায়গা, চিটাই গোলুদেবতার মন্দির। সমস্ত ঘন্টার সাথে কিন্তু একটা করে কাগজ লাগানো আছে, কেউ বড় ঘন্টা দিয়েছে মানদে, কেউ ছোট ঘন্টা। আর এটা ধন্যবাদ হিসাবেই অনেকে দিয়ে যায়, কেউ মানত হিসেবে দিয়ে যায়। চলো এবার আমরা ভেতরে ঢুকবো, শুধু একবার দেখো জায়গাটা, কেন মানুষজন এখানে আসে। গোলু দেবতা, যাকে গোলুজিউ, গরিল দেবতা বা গেল দেবতা নামেও ডাকা হয়, কুমায়ুন অঞ্চলের অন্যতম জনপ্রিয় লোকদেবতা। স্থানীয় লোককাহিনী অনুযায়ী তিনি ছিলেন কাত্তুরি রাজবংশের রাজা ঝালরাই এবং রানী কালিঙ্গার পুত্র। বহু বছর সন্তান না হওয়ার পর দেবতার আশীর্বাদে তার জন্ম হয়েছিল বলে বিশ্বাস করা হয়। কিংবদন্তি অনুযায়ী রাজ দরবারের ষড়যন্ত্রের কারণে নবজাতক গোলুকে একটি লোহার খাঁচায় বন্দি করে নদীতে ভাসিয়ে দেওয়া হয়, কিন্তু অলৌকিকভাবে তিনি প্রাণে বেঁচে যান এবং এক জেলে পরিবার তাকে লালন পালন করে। বড় হয়ে তিনি নিজের প্রকৃত পরিচয় জানতে পারেন এবং রাজ্যের অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে দাঁড়ান। তার ন্যায়পরায়ণতা, সাহস ও সত্যের প্রতি অটল অবস্থানের জন্য সাধারণ মানুষ তাকে দেবতার মর্যাদা দিতে শুরু করে। আরও একটি জনপ্রিয় বিশ্বাস হল, মৃত্যুর পর গোলু দেবতা শিবের আশীর্বাদ লাভ করেন এবং ন্যায় বিচারের দেবতা হিসেবে মানুষের কল্যাণে কাজ করার দায়িত্ব পান। সেই থেকেই তিনি কুমায়ুনের গড অব জাস্টিস নামে পরিচিত। চিটাই মন্দিরের ইতিহাস চাঁদ রাজবংশেরও সঙ্গে জড়িত। 1200 থেকে 1800 শতাব্দী পর্যন্ত কুমায়ুনের শাসনকারী চাঁদ রাজারা গোলু দেবতার বিশেষ ভক্ত ছিলেন। বর্তমান মন্দিরের কাঠামোর অধিকাংশটাই চাঁদ রাজাদের আমলে নির্মিত বলে মনে করা হয়। সময়ের সঙ্গে সঙ্গে এটি সমগ্র উত্তরাখণ্ডের অন্যতম গুরুত্ব তীর্থস্থানে পরিণত হয়। মন্দিরের সবচেয়ে বিস্ময়কর ঐতিহ্য হল চিঠি লেখার প্রথা। বহু দশক আগে মানুষ হাতে লেখা আবেদনপত্র নিয়ে আসতেন এখানে। বর্তমানে টাইপ করা আবেদন, হলফনামা, এমনকি স্ট্যাম্প পেপারে লেখা দরখাস্তও মন্দিরে জমা পড়ে। বিশ্বাস করা হয়, যদি কারোর প্রতি অন্যায় হয়ে থাকে এবং সে সত্যিকারের অর্থে ন্যায়ের জন্য প্রার্থনা করে, তবে গোলু দেবতা তার ন্যায় বিচার করেন। এটাই আমি এখানে এসে বুঝলাম, যে আগে এসে এই যে কাগজে লেখাগুলো আছে, আমি সবার লেখা পড়তে তো পারা উচিত নয়, পড়াটা উচিত নয়। এটা হয়তো তারই ইচ্ছে, মানে তারই হচ্ছে গিয়ে পারমিশন আছে, সেই পড়তে পারে, গোলু দেবতা নিজে। এখানে কাগজে লেখাগুলো হচ্ছে এরকমই লেখা যে আমি আমার মনোদেবতা, যে গভর্নমেন্ট অফ উত্তরাখণ্ড একজনেরটা দেখতে পাচ্ছি, তো তার ইচ্ছে কিছু গভর্নমেন্ট চাকরি হতে পারে, তার মনের ইচ্ছে, পরিবারের ইচ্ছে, সেই ইচ্ছে সমস্ত কিছুখানে আবদার করে যাওয়া, সেগুলো পূর্ণ হলে, তারপরে পূর্ণতা পাওয়ার পরে এইখানে এসে এই মানত পূরণ হলে ঘন্টা বেঁধে দেওয়া গোলু দেবতার নাম করে। একটা অদ্ভুত জায়গার দর্শন করলাম আজকে। মানে কেউ হয়তো ক্রাইম করেছে, সে এসে যদি বলে আমাকে ক্রাইম থেকে রক্ষা করো, অবশ্যই না, সে হয়তো মিথ্যে কেস খেয়ে ফেসে আছে, সেইগুলোর জন্যই কিন্তু এই জায়গা। এই হচ্ছে কিন্তু চিটাই গোলু দেবতা। আর তারপরে সমস্ত কিছু প্রবলেম সলভ, মনের ইচ্ছা পূরণ সব কিছু হয়ে গেলে হচ্ছে এই ঘন্টা বাঁধার প্রক্রিয়া। তুমি ছোট ঘন্টা থেকে এরকম বড় ঘন্টা, যে কোনো ঘন্টা এই মন্দিরে বাঁধতে পারো। এই হচ্ছে সেই চিটাই গোলু দেবতা মন্দির, যার চারপাশ জুড়ে তোমরা দেখতে পাবে শুধু এরকম ঘন্টার পর ঘন্টা বাঁধা আছে। চারিপাশে মন্দির, কয়েক লাখ মনে হয় ঘন্টা আছে, কয়েক লাখ হতে পারে। আমি অবাক হয়ে গেলাম যে আলমোড়াতে এরকম একটা সুন্দর জায়গা আমাদের ভারতবর্ষে উত্তরাখণ্ডে আছে, আর যেটা খুব কম খরচে মানুষ এসে তার মনের ইচ্ছা পূরণ করতে পারে, মনের ইচ্ছা প্রকাশ করতে পারে গোলু দেবতার কাছে। বলেছি না, ভাগ্যটা ভালো রাখতে হয়। হয়তো আমরা এমন সময় এসেছি, ভাগ্যটা এতটাই ভালো যে প্রসাদ পেয়ে গেছি। এখানে প্রসাদ বিতরণ হচ্ছে, সব কিছু খেলাম না যেহেতু আমরা খেয়ে বেরিয়েছি, তবে প্রসাদ পেয়ে গেছি, এটাই অনেক কিছু। এরপর এখান থেকে বেশ কিছুটা দূরেই আছে কাসার দেবী টেম্পল, যেখানে যেতে আমাদের ওই 20 থেকে 25 মিনিট সময় লাগবে। আমরা এসে সবাই পৌঁছে গেলাম এখন কাসার দেবী টেম্পলের কাছে। চলো, খুব সুন্দর একটা জায়গা।
দীর্ঘ পাহাড়ি পথ পেরিয়ে আমরা পৌঁছেছি কুমায়ুনের অন্যতম রহস্যময় এবং আধ্যাত্মিক স্থান কাসার দেবী মন্দিরে। আলমোড়া শহর থেকে প্রায় 8 কিলোমিটার দূরে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2116 মিটার উচ্চতায় অবস্থিত এই মন্দির শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি ইতিহাস, আধ্যাত্মিকতা এবং বিজ্ঞানের এক অপূর্ব মিলনস্থল। চারিদিকে পাইন ও দেবদারু বন, দূরে বরফে ঢাকা হিমালয়ের শৃঙ্গ, আর মাঝখানে পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে থাকা এই প্রাচীন মন্দির। প্রথম দর্শনেই বোঝা যায় কেন শত শত বছর ধরে সাধক, ঋষি এবং ভ্রমণকারীরা এই স্থানের প্রতি আকৃষ্ট হয়ে এসেছেন। ইতিহাসের পাতা ঘাটলে জানা যায় কাসার দেবী মন্দিরের অস্তিত্ব প্রায় 2000 বছরেরও বেশি পুরনো। প্রত্নতাত্ত্বিক গবেষণায় এখানে 2য় শতাব্দীর নিদর্শনও পাওয়া গেছে। স্থানীয় বিশ্বাস অনুযায়ী এখানে অধিষ্ঠিত দেবী হলেন মা দুর্গার এক শক্তিরূপ, যিনি যুগ যুগ ধরে এই সমগ্র অঞ্চলকে আশীর্বাদ দিয়ে চলেছেন। তবে কাসার দেবী মন্দিরের পরিচয় শুধু ধর্মীয় নয়, এই স্থানটি সারা পৃথিবীতে বিখ্যাত তার রহস্যময় জিওম্যাগনেটিক ফিল্ড বা ভূচম্বকীয় শক্তিক্ষেত্রের জন্য। বিজ্ঞানীদের মতে পৃথিবীর খুব কম জায়গাতে এমন বিশেষ শক্তিক্ষেত্র দেখা যায়। 1890 সালে স্বামী বিবেকানন্দ এই পাহাড়ে এসে ধ্যান করেছিলেন। বলা হয় এখানকার নিস্তব্ধতা এবং আধ্যাত্মিক পরিবেশ তার মনে গভীর ছাপ ফেলেছিল। পরবর্তীকালে বহু যোগী, সাধক, লেখক এবং দার্শনিকও এখানে এসে আত্মিক শান্তির সন্ধান করেছেন। এই হচ্ছে আলমোড়ার সব থেকে সুন্দর আরও একটা মন্দির, কাসার দেবী টেম্পল, যেখানে স্বামী বিবেকানন্দ এসে তপস্যা করতেন। এছাড়াও মনে করা হয় যে দেশ বিদেশ থেকে অনেক মানুষ আসেন এই জায়গাটায় মেডিটেশন করার জন্য। এখন এখানে দর্শন করে আরও একটু সিঁড়ি টপকে উপরে যাচ্ছি এখানে শিব মন্দির দর্শন করতে। চলো যাওয়া যাক একটু উপর দিকে। কেমন লাগলো জায়গাটা? হেবি সুন্দর না? মানে দুর্গা ঠাকুরকে এসে এই জায়গায় দেখার একটা আলাদা অভিজ্ঞতা। হ্যাঁ, এরপরে এখান থেকে বাবা মহাদেবের আশীর্বাদ নিলাম। আর সত্যি কথা বলতে এই মন্দিরের ওপরে উঠলেও বোঝা যায় যে কতটা নীরব, শান্তি আর একটা ধ্যানমগ্ন পরিবেশ কাজ করে এই মন্দিরে। এটাই সেই জায়গা যেখানে স্বামী বিবেকানন্দ এসে ধ্যান করতেন, এই পাথরের ভেতরের একটা গুফার মধ্যে। খুব সুন্দর, মানে মেডিটেশন তো সবসময় করা হয় না। যারা মেডিটেশনের মানে কি তার সেটা হয়তো এখানে আসলে জানতে পারবে যে কেন মানুষ কাসার দেবীর এরকম একটা জায়গায় এসে মেডিটেশন করে। একটা অন্য ভাইব আছে। এবার বেরিয়ে যাব। এবার আমাদের গন্তব্য স্টেশন, আর মাঝখানে পড়বে আমাদের কাইচি ধাম। চলো। প্রায় 3 ঘন্টা মতন গাড়িতে থাকার পর আমরা এসে পৌঁছালাম নিম করলি বাবার আশ্রম কাইচি ধামে। এখানে বৈষ্ণব দেবী বা দুর্গা মাতা মন্দির, আর ওইদিকে যে সাদা রঙের বিল্ডিংটা
ওটি হচ্ছে নিমকরলি বাবার মেন আশ্রম বা মেন ঘর বা মেন মন্দির। সাথে এখানে গণেশ মন্দির আছে, আরও অনেক ঠাকুর দেবদেবতার পুজো হয়। এই হচ্ছে নিমকরলি বাবার আশ্রম, যেখানে সবাই আসে তাদের মনের ইচ্ছা। যেমন আজকে আমরা চিটাই গলুদেবতা গেছিলাম, ওখানে যেমন একটা ভাইব কাজ করে, এখানেও একটা অন্যরকম মানুষের ইচ্ছা শক্তির তার প্রমাণ হয়তো পাওয়া যায় যখন নিমকরলি বাবা তাদের মাথা ভরে আশীর্বাদ দেয়। অসাধারণ সুন্দর পাহাড়ের একটা ভ্যালির মাঝখানে দারুণ লাগে এই নিমকরলি বাবার এই জায়গায় আসতে। তো আমরা এসে পৌঁছালাম এখন এখানে। এই জায়গাটা নতুন করেছে, আগেরবার যখন এসেছিলাম এই বাঁধানো জায়গাটা, সিঁড়ি জায়গাটা বানাচ্ছিল, এখন নতুন করেছে। দারুণ লাগছে, দারুণ। কাইচি ধাম শুধু একটি আশ্রম নয়, এটি এমন একটি স্থান যেখানে বিশ্বের নানা প্রান্ত থেকে মানুষ জীবনের নতুন অর্থ খুঁজতে আসে। বলা হয় অ্যাপেলের প্রতিষ্ঠাতা স্টিভ জবস তার জীবনের এক গুরুত্বপূর্ণ সময় এখানে এসেছিলেন। এই আশ্রমের শান্ত পরিবেশ এবং বাবা নিমকরলি মহারাজের শিক্ষা তার মনে গভীর প্রভাব ফেলেছিল। পরবর্তীকালে সেই অভিজ্ঞতার কথা তিনি অনেকের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন। বছর কয়েক পরে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ যখন তার কোম্পানির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মধ্যে ছিলেন, তখন স্টিভ জবসই তাকে কাইচি ধামের আসার পরামর্শ দেন। মার্ক জুকারবার্গও এখানে এসে অন্যরকম মানসিক শক্তি অনুপ্রেরণা অনুভব করেছিলেন। শুধু প্রযুক্তি জগতের মানুষই নন, ভারতের ক্রিকেট তারকা বিরাট কোহলি এবং অভিনেত্রী অনুষ্কা শর্মাও বহুবার এই পবিত্র আশ্রমে এসেছেন। এই পবিত্র ভূমিতে দাঁড়িয়ে সত্যি মনে হয় জীবনের সবচেয়ে বড় শক্তি হয়তো বাইরে নয়, আমাদের অন্তরের মধ্যেই লুকিয়ে আছে। তাই এই কাইচি ধাম শুধু একটি তীর্থস্থান নয়, এটি বিশ্বাসের এক কেন্দ্রবিন্দু। খুব সুন্দর দর্শন করে এলাম মন্দিরে, এত সুন্দর দর্শন 10-15 মিনিটের মধ্যে প্রতিবার দর্শন হয়ে গেল। আগেরবারও 2বার করেছিলাম, এবার 1বার। আর এখানে প্রচুর দোকান প্রসার আছে, যেখান থেকে তোমরা কিছু চাইলে কেনাকাটা করতে পারো, খাওয়া দাওয়া করতে পারো, প্রচুর দোকান আছে। যারা এখানে আসবে অবশ্যই এই সোডা সিকাঞ্জিটা কিন্তু মাস্ট ট্রাই। 40 টাকা, অসাধারণ বানায়। আকাশ, কেমন দর্শন হলো? ভালো, অনেকদিনের ইচ্ছা ছিল, আজকে পূরণ করলাম বাবার আশীর্বাদ। তো কতক্ষণ দর্শন করলি? 15 মিনিট। তাও না, তাও নয়। রানিং গেলাম। তো বলেছিলাম তো বেশি সময় লাগবে না, একদম চাপ নিবি না। আমি চাপেই ছিলাম। একদম চাপ নিতে নেই নিমকরলি বাবার কাছে। এদিকে যদি না হয়, না, একদম চাপ নেই। যেহেতু ট্রেন না। হ্যাঁ। এরপর আমরা বেরিয়ে যাব কাঠগোদাম স্টেশন। তবে কাঠগোদাম স্টেশন যাওয়ার জন্য 2-3টে রাস্তা আছে। একটা ভীমতালের কাছ থেকেও রাস্তা আছে। আমরা ড্রাইভার দাদাকে বলেছিলাম ভীমতাল হয়ে নিয়ে যাওয়ার জন্য, তাই আমরা আজকে ভীমতাল দেখে তবেই যাব। ভীমতাল নিয়ে আমি পরে অনেক ডিটেল ভিডিও বানাবো যখন এসে এখানে থাকবো। এখন সময় আপডেট 5টা 50। আমরা এসে পৌঁছলাম ভীমতালের কাছে। আমাদের সাইট সিনের মধ্যে কিন্তু 5-10 মিনিটের জন্য ভীমতাল রেখেছি, তোমরাও রাখতে পারো। তোমরা বলবে যে ড্রাইভার থাকবে তাকে ভীমতালের উপর দিয়ে নিয়ে যেতে, ভায়া ভীমতাল হয়ে, তাহলে তোমাদের সময়টা কেটে যাবে, কারণ আমাদের ট্রেন 9টা 50-এ। তাই জন্য আমরা ভীমতাল দেখে এবার আবার বেরিয়ে যাব। বেশ সুন্দর লাগবে। যাদের মনে হবে একটু বোটিং করার তারা সেটাও করতে পারো। গাড়ি পার্ক করারও ব্যবস্থা আছে এখানে চারপাশে। বোট করার জন্য তোমাদের এটাও একটা সুবিধা এখানে আছে। বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে এবার আমাদের গন্তব্য কাঠগোদাম রেলওয়ে স্টেশন। রাতে আমাদের বাগ এক্সপ্রেস। যেদিনকার আমরা আলমোড়া থেকে ধারচুলা গেছিলাম, আর আবারও আলমোড়া থেকে আমরা স্টেশনে এলাম, কাঠগোদাম স্টেশন। এই জেঠু কিন্তু আমাদের খুব সুন্দর ঘুরিয়েছে। बहुत अच्छा घुमाया आपने और बहुत রিজনেবল কস্ট में। খুব সুন্দরভাবে আমাদের ঘুরিয়েছে। ওনার নাম্বার দেওয়া থাকলো, अगर कोई आके इधर साइट सीन घूमना चाहते हैं या धारचूला उधर जाना चाहते हैं तो आप घुमाएंगे ना? बिल्कुल घुमाएंगे सर। बिल्कुल ना? कहीं भी जहाँ जाना है वहाँ घुमाएंगे। मतलब नैनीताल वाला साइड, नैनीताल वाला साइड, सब ना? धारचूला साइड, जहाँ भी जाना है वहाँ घुमाएंगे। ঠিক है। তো ওনার নাম্বার আমি দিয়ে দিলাম, আর আমরা এসে পৌঁছালাম আপাতত কাঠগোদাম রেলওয়ে স্টেশন। সবাই আজকে ঘুরে স্যাটিসফাইড? একদম পুরো ঘোরাটাই স্যাটিসফাইড, এবং এনাদের ব্যবহার খুব ভালো, ভালো ভালো খুব ভালো ব্যবহার। ভালো মানুষ ব্যবহার ভালোই চায় ঘুরতে এসে, যাতে সে নিজের মতন করে পরিবারের লোক হিসেবে গাইড করবে, তাই। একদম। তো এটাই হচ্ছে ব্যাপার। ওনার নাম্বার দেওয়া থাকলো। নিজেরা যেহেতু আমরা ঘুরলাম এত কষ্ট করে, মানে এত জায়গা ঘুরে এসে আলমোড়াটাকে ভেবেছিলাম যে ঘুরবো কি ঘুরবো না, হঠাৎ প্ল্যান কালকে রাতে যে আলমোড়া ঘুরেই ছাড়বো। তো তারপরে ঘুরে টুরে আমরা এখন আপাতত কাঠগোদাম স্টেশন
সময় আপডেট। আর 2 ঘন্টা পরে আমাদের ট্রেন কাঠগোদাম থেকে বাগ এক্সপ্রেস, যেটা যাবে বিড়ালের মতন। যাই হোক, সবাইকে সবকো বাই ওকে ওকে বাই বাই। হ্যাঁ একদম ওকে বস। ওকে, তোমরা ভালো থাকো, খুব ভালো থাকো, আরও ভালো থাকো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। চলো তাহলে, টাটা। সবাই টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করে দাও, টাটা।